আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.4 এ। আমি মাসুদ রানা। এই ভিডিও সিরিজে মূলত বিগিনারদের জন্য তৈরি করা, যারা একেবারেই নতুন এবং ব্লেন্ডারে নতুন কাজ শিখছে তাদের জন্য একদম শুরু থেকে আমি ব্লেন্ডারটা শেখাবো। প্রথমে আমাদেরকে ব্লেন্ডার ইউজার ইন্টারফেস সম্পর্কে পরিচিত হতে হবে, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এবং এই ইন্টারফেসে আমাদের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এখন সামনে, এটিকে মূলত স্প্ল্যাশ স্ক্রিন বলা হয়। এই স্ক্রিনের আন্ডারে কিছু ফাংশন আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে নিউ ফাইল রয়েছে। এখান থেকে আমরা জেনারেল, 2D অ্যানিমেশন, স্ক্লাপ্টিং, ভিএফএক্স, ভিডিও এডিটিং ইত্যাদি লেআউটগুলোতে যেতে পারবো এবং নিচে ওপেন নামে একটি ফাইল আছে। আমরা যদি এটিকে ক্লিক করি তাহলে আমরা যে কোনো ফাইলকে ওপেন করতে পারবো, অর্থাৎ যে কোনো ব্লেন্ডার ফাইল আমরা ওপেন করতে পারবো এবং রিসেন্ট ফাইলের আন্ডারে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেই ফাইলগুলো এখানে থাকবে। এখন আমরা যদি আমাদের মাউসের লেফট বাটনটাকে যে কোনো একপাশে ক্লিক করি তাহলে আমাদের ওয়েলকাম স্ক্রিন বা স্প্ল্যাশ স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে এবং এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ইন্টারফেসটা এখন সামনে দেখতে পাচ্ছি এটি মূলত 3D এনভায়রনমেন্ট লেআউট। মূলত আমাদের 3D এর যত প্রকার কাজ আছে সবগুলো কাজ আমাদের এই এনভায়রনমেন্ট থেকে করতে হয়। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, আমাদের এই প্যানেলটা দেখতে পাচ্ছি, এটিকে মূলত টাইমলাইন প্যানেল বলা হয়। আমরা যখন অ্যানিমেশন এর কাজ করব তখন আমাদের এই টাইমলাইন থেকে অ্যানিমেশন প্রস্তুত করতে হবে। এরপরে আমি যদি উপরের দিকে দেখি, আমাদের উপরের যে লেআউটটা রয়েছে এখানে দেখি, এখানে আমাদের বিভিন্ন ওয়ার্ক স্পেসের ট্যাগ দেয়া আছে। আমরা যদি ডান পাশে দেখতে পাচ্ছি মডেলিং নামে একটি লেআউট, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা মডেলিং লেআউট বা ওয়ার্ক স্পেসে যেতে পারবো। এটি প্রতিটাই এক একটি ওয়ার্ক স্পেস। কাজের সুবিধার্থে এই ওয়ার্ক স্পেসগুলো তৈরি করা থাকে। যেমন আমরা যদি কম্পোজিটিং ওয়ার্ক স্পেসে যাই তাহলে আমরা এখান থেকে কম্পোজিশন করতে পারবো। জিওমেট্রি নোড নিয়ে কাজ করতে গেলে আমরা জিওমেট্রি নোড যে লেআউটটা সেট আপ করা আছে আমরা সেখানে যেতে পারবো। আমরা চাইলে একটি ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারি। যেমন আমাদের এখানে ডান পাশে যে প্লাস আইকনটা রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করি, এখানে অ্যাড ওয়ার্ক স্পেসের আন্ডারে আমরা জেনারেলের আন্ডারে আমরা যে ওয়ার্ক স্পেসগুলো আছে সেখান থেকে যে কোনো একটি ওয়ার্ক স্পেস নিতে পারবো এবং 2D অ্যানিমেশন, স্ক্লাপ্টিং, ভিএফএক্স ইত্যাদি যে ওয়ার্ক স্পেসগুলো রয়েছে এখান থেকে আমরা যে কোনো একটি ওয়ার্ক স্পেস নিতে পারি। যেমন আমি জেনারেলের আন্ডারে কোয়াড ভিউতে যদি ক্লিক করি তাহলে আমাদের কোয়াড ভিউ নামে একটি ওয়ার্ক স্পেস তৈরি হবে এবং এই ওয়ার্ক স্পেসটাকে যদি আমরা সামনের দিকে নিতে চাই জাস্ট মাউসে রাইট ক্লিক করব এবং এখানে রেকর্ড টু ফন্টে ক্লিক করলে এটি আমাদের সর্বপ্রথমে চলে যাবে। আমরা যদি ডিফল্ট ভাবে যে লেআউটটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা রিনেম করতে চাই, আমরা মাউসের লেফট বাটনটাকে ডাবল প্রেস করলে আমরা রিনেম করতে পারবো। এখন আমরা যদি একটু বাম পাশে লক্ষ্য করি, আমরা একটি প্যানেল দেখতে পাচ্ছি। এই প্যানেলটিকে টুলবার প্যানেল বলা হয়। আমরা যদি মাউসটাকে এখানে নিয়ে যাই, একটা অ্যারো আমাদের দেখাবে। এই অ্যারোটাকে যদি আমরা ডান পাশে যদি হালকা করে ড্র্যাগ করি এটি আমাদের একটু বড় হবে, অর্থাৎ এই টুলবারটা আমাদের বড় হবে এবং এই টুলবারের আন্ডারে অনেকগুলো টুল রয়েছে। আমরা যদি কিবোর্ডে টি প্রেস করি তাহলে এটি অটোমেটিকলি ভাবে হাইড হয়ে যাবে। এখন আমরা যদি কিবোর্ডের এন প্রেস করি অথবা আমাদের ডান পাশে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই অ্যারো চিহ্নটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এন প্যানেল টুল শেপ বের হবে। আমরা যদি কিবোর্ডের এন প্রেস করি তাহলে এটাকে আমরা হাইড করতে পারবো, আবার এন প্রেস করলে এটাকে আনহাইড করতে পারবো। এবং আমাদের ডান পাশে আরেকটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, এটিকে আউটলাইনার লেআউট বলা হয়। এখান থেকে মূলত আমরা অবজেক্টের অনেক প্রকারের কাজ করতে পারি, যেমন হাইড, আনহাইড এবং অ্যানিমেশন ডাটাগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। এরপরে আমরা যদি নিচের দিকে দেখি, আমাদের এখানে একটি প্যানেল রয়েছে। এটি আমাদের মূলত প্রপার্টিস প্যানেল। এখান থেকে অবজেক্ট এর বিভিন্ন সেটিং, মডিফাই ইত্যাদি করা হয় এবং রেন্ডার করার জন্য এখানে আমাদের সেটিংগুলো থাকে। যেমন আমরা যদি প্রথমেই ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি রেন্ডার টুল শেপ। এখান থেকে আমাদের রেন্ডারের যত প্রকার ফাংশন রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। দ্বিতীয়তে আমরা যদি ক্লিক করি, এটি আমাদের আউটপুট টুল শেপ। এখানে আমাদের ফাইলের আউটপুট নেওয়ার জন্য সমস্ত কিছু সেটিং এখানে দেয়া আছে। এরপরে ভিউ লেয়ার, এই লেয়ারের আন্ডারে আমাদের অবজেক্ট কম্পোজিশন করার সময় বা রেন্ডার আউটপুট নেওয়ার সময় আমাদের যে সকল লাইট প্যাথগুলো প্রয়োজন সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এরপরে রয়েছে সিন প্রপার্টিজ নামে একটি প্যানেল সেটিং। এখান থেকে আমাদের অবজেক্টের ইউনিট, গ্র্যাভিটি, সিমুলেশন ইত্যাদি সিন প্রপার্টিজগুলো আমরা এখান থেকে সেটিং করে নিতে পারবো। এরপরে আমাদের রয়েছে ওয়ার্ল্ড নামে একটি প্রপার্টিজ। এখান থেকে আমরা মূলত আমাদের অবজেক্টের এনভায়রনমেন্ট কি রকম হবে সেটা এখান থেকে আমরা সেটিং করতে পারি। এরপরে রয়েছে কালেকশন। আমাদের উপরে যে আমরা প্রপার্টিসটা দেখতে পাচ্ছি আউটলাইনার,
এটাকে মূলত কালেকশন আউটলাইনার বলা হয় বা কালেকশন লেআউট বলা হয়। এখান থেকে আমরা যে কাজগুলো করতে পারবো সবগুলো এই প্যানেল থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এরপর রয়েছে আমাদের অবজেক্ট প্রপার্টিস প্যানেল। আমরা এখান থেকে মূলত আমাদের অবজেক্টের সেটিংগুলো ঠিক করে নিতে পারবো, যেমন আমাদের অবজেক্টের রোটেশন, স্কেল, লোকেশন ইত্যাদি ভ্যালুগুলো আমরা পরিবর্তন করতে পারি। এছাড়াও আমাদের এর রেন্ডার ভিজিবিলিটি, শেডিং ভিজিবিলিটি ইত্যাদি আমরা সেট আপ করে নিতে পারি। এরপরে আমরা নিচে যদি দেখি আমাদের মডিফিকেশন টুলশেপ, এখান থেকে আমরা অবজেক্টের উপর বিভিন্ন প্রকার মডিফাই অ্যাপ্লাই করতে পারি। এরপরে রয়েছে পার্টিকেল প্রপার্টিস প্যানেল। পার্টিকেলের আন্ডারে আমরা যে কোনো অবজেক্টের পার্টিকেল নিয়ে কাজ করতে পারি। যেমনটা হচ্ছে আমরা যদি অবজেক্টের মধ্যে ঘাস তৈরি করতে চাই বা গাছ তৈরি করতে চাই, অনেকগুলো গাছ, ঘাস অথবা চুল এসব নিয়ে যদি কাজ করি তাহলে আমাদেরকে পার্টিকেল সিস্টেম নিয়ে কাজ করতে হবে। এরপরে রয়েছে আমাদের ফিজিক্স নামে একটি প্রপার্টিস প্যানেল। ফিজিক্স প্রপার্টিস প্যানেলের আন্ডারে আমরা অবজেক্টের ফিজিক্স নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ ফিজিক্স অ্যানিমেশন। এর আন্ডারে রয়েছে ফ্লুইড অ্যানিমেশন, অর্থাৎ যে কোনো তরল পদার্থের যে অ্যানিমেশনগুলো করা হয় সেটাকে বলা হয় ফ্লুইড অ্যানিমেশন। এরপর ক্লোথ অ্যানিমেশন, কাপড় নিয়ে আমরা যে কাজগুলো করব বা অ্যানিমেশন তৈরি করব সেটাকে ক্লোথ অ্যানিমেশন বলা হয়। সফট বডি অ্যানিমেশন, সফট বডি এর অর্থই হচ্ছিল নরম কোনো কিছু তৈরি করতে গেলে আমাদের সফট বডিকে ব্যবহার করতে হয়। রিজিড বডি অ্যানিমেশন, অর্থাৎ যে কোনো অবজেক্ট আরেকটি অবজেক্টের সাথে ফ্রিকশন তৈরি করার যে অ্যানিমেশনটা তৈরি করা হয় সেটাকে আমাদের রিজিড বডি অ্যানিমেশন বলতে পারি। ডাইনামিক পেন সহকারে অনেক ধরনের এখানে ফিজিক্স অ্যানিমেশনগুলো রয়েছে। এরপরে রয়েছে কনস্ট্যান্ট প্রপার্টিস প্যানেল। এখানে কাজ হচ্ছে মূলত আমাদের এই অবজেক্টটাকে আরেকটি অবজেক্টের সাপেক্ষে কাজ করা। সাপোজ এখানে আমাদের একটি অবজেক্ট আছে, আমরা যদি এখানে আরেকটি অবজেক্ট নেই, সেই অবজেক্টের সাপেক্ষে এই অবজেক্টটাকে রোটেশন, মুভ, স্কেল ইত্যাদি করতে পারবো। এখানে আরো অনেক ধরনের ফাংশন রয়েছে, ট্র্যাকিং, ক্যামেরা ট্র্যাকিং, ফলো প্যাথ ইত্যাদি যে ফাংশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এরপর রয়েছে ডাটা প্রপার্টিস প্যানেল। এখানে যে আমাদের অবজেক্টের যে ডেটাগুলো রয়েছে সবগুলো আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো, বা আমাদের যে প্যারামিটার গুলো আছে সবগুলোকে আমরা আমাদের মতো কাজ করতে পারি এখান থেকে। এরপর রয়েছে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিস প্যানেল। আমাদের এই ম্যাটেরিয়াল প্রপার্টিস প্যানেলে আমরা সাধারণত আমাদের অবজেক্টের উপরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে থাকি, বা ম্যাটেরিয়াল দেওয়ার জন্য আমাদের এই ম্যাটেরিয়াল প্রপার্টিস প্যানেলটাকে ব্যবহার করতে হয়। এরপর যদি আমরা সবার উপরে যে টুলটা রয়েছে এখানে যাই, এটা হলো টুল প্রপার্টিস প্যানেল। টুল প্রপার্টিস প্যানেলে সাধারণত আমরা যেই টুলগুলো নিয়ে কাজ করব সেই টুলের প্যারামিটারগুলো এখানে থাকে। এখন আমরা যদি আমাদের এই ইউজার ইন্টারফেসটাকে একটু পরিবর্তন করতে চাই তাহলে আমাদের উপরে এখানে ছোট্ট একটি বেভেলের মতো একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি এবং এখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রতিটা জায়গায় এটা রয়েছে। আমরা সিম্পলি ভাবে এখানে এইটাকে উপরের দিকে বা নিচের দিকে নিয়ে বা ডানে বামে স্প্লিট করে নিতে পারবো। আমরা এই ইন্টারফেসটাকে বড় করলাম এবং নিচের দিকে আমাদের যে টুল শেপটা রয়েছে এটাকে যদি একটু উপরের দিকে নিয়ে যাই তাহলে আবার আমরা একটি স্প্লিট করতে পারি ইন্টারফেসটাকে। এখান থেকে আমরা যে কোনো ইন্টারফেসে যেতে পারি, নোট এডিটিং, ইমেজ এডিটিং, ভিডিও সিকোয়েন্স, পাইথন কনসোল, টাইমলাইন ইত্যাদি লেআউটগুলোতে আমরা যেতে পারবো। এখন আমরা যদি উপরের দিকে একটু যাই, আমাদের যে টপ হেডারটা রয়েছে এটাকে টপ হেডার বলা হয়। টপ হেডারের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট মোড, এবং এখানে ক্লিক করলে আমরা কয়েকটি মোড দেখতে পারবো। এখান থেকে অবজেক্ট মোড রয়েছে এডিট মোড, স্ক্যাল্পড মোড, ভার্টেক্স পেইন্ট, ওয়েট পেইন্ট এবং টেক্সচার পেইন্ট। প্রতিটির আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন আমরা অবজেক্ট মোডে যদি থাকি, আমরা বর্তমানে অবজেক্ট মোডে আছি, আমরা এই অবজেক্টটার কোনো ভার্টেক্স, এজ বা ফেসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো না। সিম্পলি আমরা কিছু মডিফাই এর উপরে ব্যবহার করতে পারবো, এর থেকে বেশি কিছু আমরা করতে পারবো না। এখন যদি আমরা এডিট মোডে যেতে চাই, অবজেক্টকে এডিট করার জন্য অবশ্যই আমাদেরকে এডিট মোডে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের উপরে যে ট্যাবটা রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি এবং এডিট মোডে ক্লিক করি তাহলে আমরা এডিট মোডে যেতে পারবো। এই ভিডিওতে আমি আপনাদের আপাতত ভার্টেক্স, ফেস এবং এজ সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছি না। পরবর্তী ভিডিওতে আমি এজ, ভার্টেক্স এবং ফেস সম্পর্কে একটি ধারণা দেব। এটি মূলত আমাদের ভার্টেক্স, একটি ফেস, এবং এই দুটি ভার্টেক্সকে সিলেক্ট করলে আমাদের একটি এজ সিলেক্ট হয়। যেমন এই এজটাকে সিলেক্ট করে আমরা যদি গ্র্যাব করি তাহলে এটাকে আমরা এভাবে নাড়াচাড়া করতে পারছি, কিন্তু আমরা অবজেক্ট মোডে গিয়ে এই ভার্টেক্সগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো না। এডিট মোডে যাওয়ার জন্য আমাদের কিবোর্ডে ট্যাব প্রেস করলে আমরা সাধারণত এডিট মোডে যেতে পারি এবং ট্যাব প্রেস করে আবার অবজেক্ট মোডে আসতে পারি। আমি যদি কন্ট্রোল ট্যাব প্রেস করি তাহলে আমাদের একটি পাই মেনু ওপেন হবে এবং এই পাই মেনুর আন্ডারেও আমাদের যে মোডগুলো রয়েছে সেই মোডগুলোতে আমরা যেতে পারি। আমাদের যে উপরে যে অবজেক্ট মোডটা রয়েছে এখান থেকে ক্লিক করে যদি আমি স্ক্যাল্পড মোডে যাই তাহলে আমরা আমাদের অবজেক্টের উপরে স্ক্যাল্পড করতে পারি। আমরা অনেকেই জিব্রাস সফটওয়্যার এর নাম শুনে থাকি। জিব্রাস মূলত একটি স্ক্যাল্পটিং সফটওয়্যার। আমাদের ব্লেন্ডারেও আমরা স্ক্যাল্পটিং এর কাজ করতে পারি, যদিও জিব্রাসের মতো কাজ করা সহজ নয়, তারপরেও আমরা হার্ড লেভেলের কাজ করা যায় ব্লেন্ডার স্ক্যাল্পড মোড দিয়ে। আমরা
এখানে যে আমাদের টুলগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটা টুলে যদি আমরা সিলেক্ট করি এবং ডান পাশে যে আমাদের টুল প্রপার্টিস প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা আমাদের যে টুলগুলো রয়েছে এটাকে আমরা পরিবর্তন করতে পারি। এখানে ব্রাশ আছে এবং এখানে ব্রাশ সেটিং ইত্যাদি প্যারামিটারগুলো রয়েছে, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। মূলত টুল শেপের কাজ হচ্ছিল এটাই, যে কোনো ফাংশনকে সিলেক্ট করে সেই ফাংশনের প্যারামিটারগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। আমরা যদি কন্ট্রোল ট্যাব প্রেস করি এবং অবজেক্ট মোডে ক্লিক করি তাহলে আমরা আবার অবজেক্ট মোডে যেতে পারি, অথবা আমাদের এই উপরে যে ট্যাবটা রয়েছে এখান থেকেও আমরা অবজেক্ট মোড, এডিট মোড, ভার্টেক্স পেইন্ট, ওয়েট পেইন্ট, টেক্সচার পেইন্টে যেতে পারি। এখানে প্রতিটা আলাদা আলাদা মোডের যে আলাদা কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন যদি আমরা আমাদের উপরে টপ বারে একটু লক্ষ্য করি তাহলে আমরা অবজেক্ট মোডের পাশে আমরা দেখতে পাচ্ছি ভিউ নামে একটি অপশন, এরপরে সিলেক্ট, অ্যাড এবং অবজেক্ট নামে মোট 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ভিউতে ক্লিক করি তাহলে আমাদের যে 3D ওয়ালটা রয়েছে সেই ওয়ালটাকে আমরা কিভাবে দেখতে চাই বা কি রূপে দেখব সেটি মূলত আমাদের এই ভিউ থেকে আমাদের দেখাবে, এবং আমাদের ডান পাশে যে এন্ড প্যানেলটা রয়েছে বা টুলবার প্যানেলটা রয়েছে সেটাকে আমরা হাইড আনহাইড আমরা করতে পারি আমাদের ভিউ প্যানেল থেকে। আমাদের 3D ওয়ার্ল্ডের যে ভিউ অর্থাৎ সিনারিও দেখার জন্য যে অপশনগুলো রয়েছে যেমন ক্যামেরা অ্যাঙ্গেল, পার্সপেক্টিভ মোড, টপ ভিউ, ফন্ট ভিউ বা রেন্ডার অ্যানিমেশন ইত্যাদি যে সিনারিওগুলো আছে সবগুলো আমরা ভিউ মেনুর আন্ডারে আমরা দেখতে পারবো। এরপর রয়েছে আমাদের সিলেক্ট নামে একটি ফাংশন। সিলেক্ট ফাংশনের মাধ্যমে আসলে আমরা যে কোনো অবজেক্টকে বা আমাদের 3D ওয়ার্ল্ডের ভিতরে যে সকল অবজেক্টগুলো থাকবে সবগুলোকে আমরা সিলেক্ট বা আনসিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট মেনুর আন্ডারে আমরা সহযোগিতা নিতে পারি। এরপরে আমাদের রয়েছে অ্যাড নামে একটি অপশন। অ্যাড এর আন্ডারে মূলত আমরা যে কোনো অবজেক্ট, লাইট, সারফেস, টেক্সট, অ্যানিমেশন, ল্যাটিক্স ইত্যাদি যে অবজেক্টগুলো রয়েছে সবগুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারি। সবগুলো মূলত এক একটি অবজেক্ট আমি বলছি। অবজেক্ট মানে বস্তু। যেমন আমি যদি এখানে ইমপেটি থেকে একটি প্লেন এক্সিস নেই, আমাদের একটি প্লেন এক্সিস আমরা নিতে পেরেছি, যে প্লেন এক্সিস। আমরা অ্যাড থেকে চাইলে অনেক কিছু এখান থেকে নিতে পারি। আইপোস্ফিয়ার নিয়েছি। এটা শর্টকাট কমান্ড হচ্ছে শিফট এ প্রেস করলে আমাদের অ্যাড এর আন্ডারে যে অবজেক্টগুলো রয়েছে সবগুলো আমরা অ্যাড করতে পারবো। এরপরে রয়েছে আমাদের অবজেক্ট নামে একটি ফাংশন। অবজেক্ট ফাংশন অর্থাৎ আমাদের যে অবজেক্ট মোডের যে ফাংশন নিয়ে আমরা কাজ করব বা আমাদের মডিফাই করা প্রয়োজন সবগুলো আমাদের এই অবজেক্ট থেকে আমরা পাবো। যেমন ট্রান্সফরমেশনের আন্ডারে আমাদের মুভ নামে যে অপশনটা রয়েছে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা অবজেক্টটাকে মুভ করতে পারবো। এর শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ডের জি যদি আমরা প্রেস করি তাহলে আমরা অবজেক্টকে মুভ করতে পারবো। অর্থাৎ অবজেক্টের আন্ডারে আমাদের ট্রান্সফরমেশন, ওরিয়েন্টেশন, মিরর, জয়েন, লাইব্রেরি, অ্যাসেট, কুইক ইফেক্ট, রিজিড বডি অ্যানিমেশন, শো, হাইড ইত্যাদি যে প্যারামিটারগুলো আছে সবগুলো আমাদের এই অবজেক্টের আন্ডারে রয়েছে। এরপরে আমরা সেন্টারে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এটাকে মূলত আমাদের ট্রান্সফরমেশন অপশন সেট বলা হয়। ট্রান্সফরমেশনের আন্ডারে আমাদের রয়েছে মূলত কয়েকটি ওরিয়েন্টেশন সিস্টেম। এর মধ্যে গ্লোবাল, লোকাল, নর্মাল, গিম্বেল, কার্সর ইত্যাদি যে ওরিয়েন্টেশন গুলো রয়েছে সেগুলোর সাহায্যে মূলত আমাদের অবজেক্টটাকে বিভিন্নভাবে ট্রান্সফরমেশন করতে পারি। অর্থাৎ ট্রান্সফরমেশনের বাংলা অর্থাৎ হচ্ছে মুভমেন্ট করা বা রোটেশন বা স্কেলিং ইত্যাদি করা। এরপরে আমরা যদি আরেকটি আইকনে ক্লিক করি, এই আইকনটাকে এটাকে ট্রান্সফরমেশন পিভট পয়েন্ট বলা হয়। অর্থাৎ আমাদের অবজেক্টের মাঝখানে যে আমরা হলুদ একটি ডট দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের অবজেক্টের একটি সেন্টার পয়েন্ট। আমরা আমাদের এই অবজেক্টটাকে কিভাবে ট্রান্সফরমেশন করব বা কোন অ্যাঙ্গেল থেকে আমরা ট্রান্সফরমেশন করব সেটি মূলত আমাদের এই ট্রান্সফরমেশন পিভট পয়েন্টের আন্ডারে আমাদের আইডেন্টিফাই করতে হয়। এরপরে আমরা একটা ম্যাগনেটের একটি চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে মূলত আমাদের স্ন্যাপিং আইকন বলা হয়। এবং এর পাশে যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হলো স্ন্যাপিং মেনু। এখান থেকে আমরা স্ন্যাপের জন্য ভার্টেক্স, এজ, ফেস, ভলিউম, এজ সেন্টার ইত্যাদি যে ফাংশনগুলো বা প্যারামিটারগুলো রয়েছে সবগুলোকে আমরা সিলেক্ট করে আমাদের অবজেক্টকে স্ন্যাপিং করতে পারি। এরপরে রয়েছে আমাদের প্রপোর্শন এডিটিং নামে একটি আইকন এবং এর পাশে রয়েছে আমাদের প্রপোর্শনের কিছু প্যারামিটার। অর্থাৎ প্রপোর্শন যে টুলটা রয়েছে এর সাহায্যে আমাদের অবজেক্টের যে ভার্টেক্স পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা স্মুথ, ফ্ল্যাট, শার্প ইত্যাদি অ্যাঙ্গেলে আমাদের অবজেক্টের মডিফাই করতে পারি। এরপরে আমরা যদি ডান পাশে একটি প্যানেল দেখতে পাচ্ছি, এই প্যানেলটা মূলত আমাদের অবজেক্টের ওভারলে, মুভ, গিজমো ইত্যাদি আইকনগুলো এর মধ্যে সাদৃশ্য রয়েছে। যেমন আমি যদি প্রথমে এই আইকনটাকে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে আমাদের লেখা আসছে সিলেক্টেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি। এটাকে যদি আমরা ক্লিক করি এর আন্ডারে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। যেমন মেশের আন্ডারে আমরা যদি এই চোখের যে আইকনটা রয়েছে এটাকে যদি আমরা হাইড করে দিই আমাদের ভিউপোর্ট থেকে যতগুলো মেশ থাকবে সবগুলোকে হাইড করে দেবে। এরপরে আমি যদি কার্ভে ক্লিক করি, আমাদের যেহেতু ভিউপোর্টের মধ্যে কোনো কার্ভ নেই সেই কার্ভটাকে হাইড করে দিবে। অর্থাৎ এর আন্ডারে আমাদের কার্ভ, এমটি, অবজেক্ট বা ল্যাটিক্স, অ্যানিমেশন, হেয়ার পার্টিকেল, টেক্সট ইত্যাদি যে অবজেক্টগুলো রয়েছে সবগুলোকে আমরা হাইড করতে পারি বা আনহাইড করে রাখতে পারি। এরপরে রয়েছে আমাদের গিজমো আইকন। এটাকে যদি আমরা ক্লিক করি ফাংশনটাকে
তাহলে আমাদের যে অবজেক্ট গিজমোটা রয়েছে এখান থেকে যদি আমরা মুভে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুভ নামের একটি গিজমো অ্যাক্টিভ হয়ে গেছে। এই গিজমোটাকে সিলেক্ট করে আমরা মুভ করতে পারবো, রোটেশন করতে পারবো, ইত্যাদি ফাংশনগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। আবার আমি যদি এটাকে যদি ক্লিক করি তাহলে আমাদের গিজমো অপশনগুলো হাইড হয়ে যাবে। এরপরে আমাদের রয়েছে শো ওভারলে আইকন। শো ওভারলে আইকনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সিনারিওতে যত প্রকার এমটি অবজেক্ট, ক্যামেরা, লাইট, আমাদের গ্রিড পয়েন্ট সবগুলো হাইড হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্লেন একটা সারফেস দেখাবে। এর আন্ডারে আমাদের কিছু ফাংশন প্যারামিটার রয়েছে। এখান থেকে আমাদের যে গ্রিড গুলো রয়েছে সেটাকে আমরা বাড়াতে বা কমাতে পারি স্কেলিং এর মাধ্যমে। এবং স্ট্যাটিস্টিকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের বাম পাশে যে স্ট্যাটিস্টিক গুলো রয়েছে সেগুলোকে, অর্থাৎ স্ট্যাটিস্টিকের সাহায্যে আমরা আমাদের ভিউপোর্টের মধ্যে কতগুলো অবজেক্ট, কতগুলো লাইট, ফেজ, ভার্টেক্স ইত্যাদি রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পারি। এই তথ্যগুলো আমাদের ব্লেন্ডারের নিচের যে আমাদের স্ট্যাটাস বারটা রয়েছে সেখানেও আমরা দেখতে পারি। এখানে আমাদের কার্সরটাকে নিয়ে গিয়ে রাইট ক্লিক করলে আমাদের সিন স্ট্যাটিক্স, সিন ডিউরেশন, সিস্টেম মেমোরি ইত্যাদিকে আনচেক অবস্থায় থাকে, সেগুলোকে আমরা চেক করে দিলে আমরা আমাদের এখানে সবগুলো স্ট্যাটিস্টিক্স বা ডাটাগুলো আমরা দেখতে পারবো। এরপর আমাদের টপ মোডে যদি আবার যাই এবং এখান থেকে যদি আমরা ডান পাশে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে টগল এক্সরে মোড। এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অবজেক্টটাকে এক্সরে মোডে দেখাবে, অর্থাৎ সামন থেকে আমরা পিছনের যে ফেসগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখতে পারবো। এরপরে রয়েছে ওয়্যারফ্রেম ভিউ। এটাকে যদি আমরা ক্লিক করি আমাদের অবজেক্টটাকে ওয়্যারফ্রেম ভিউতে আমরা দেখতে পারবো। এরপর রয়েছে সলিড ভিউ, আমরা সলিড মোডে দেখতে পারি। তারপর রয়েছে ম্যাটেরিয়াল ভিউ, আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলে সেই ম্যাটেরিয়ালটাকে আমরা এর মধ্যে দেখতে পারবো। এখন আমরা যদি ডান পাশে আরেকটি আইকন রয়েছে এটাকে বলা হয় রেন্ডার আইকন। এই রেন্ডার আইকনটাকে ক্লিক করলে আমরা রেন্ডারিং মোডে যেতে পারবো। এবং আমাদের যে এখানে আরেকটি আইকন রয়েছে পুশ প্রিভিউ, আমরা যদি এটাকে পুশ করে দেই তাহলে আমরা আমাদের অবজেক্টটাকে ঘোরাবো কিন্তু আমাদের রেন্ডারটাকে পুশ করে রেখে দেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটাকে ঘোরাচ্ছি কিন্তু আমাদের এই রেন্ডার যে সিনারিওটা রয়েছে সেটা পুশ মোডেই রয়েছে। এর শর্টকাট কমান্ড হচ্ছিল জেড প্রেস করলে আমরা সলিড, রেন্ডার ভিউ, ম্যাটেরিয়াল প্রিভিউ, ওয়্যারফ্রেম, টগল এক্সরে মোড ইত্যাদি ভিউতে যেতে পারবো। এটাতে আমাদের আরেকটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আমাদের আরেকটি অ্যারো চিহ্ন রয়েছে। এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের ভিউপোর্ট শেডিং এর কিছু ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি ম্যাটক্যাপে ক্লিক করি তাহলে আমাদের অবজেক্টের যে ম্যাটক্যাপের যে অপশনগুলো রয়েছে সেই ম্যাটক্যাপ থেকে আমরা আমাদের অবজেক্টের উপরে যে লাইটিংটা পড়তেছে সেই লাইটিংটা আমরা কিভাবে পড়বে সেটি আমরা আইডেন্টিফাই করতে পারি। এই ক্যাভিটিকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের যে এজ বর্ডার গুলো রয়েছে সেই বর্ডার গুলোতে সুন্দর একটি লাইটিং ইফেক্ট দেয় যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি আমাদের অবজেক্টের এজ গুলোকে। আমরা রেজ নামে যে অপশনটা রয়েছে এটা 1 ভ্যালু দেওয়া আছে, এটাকে যদি আমরা বাড়িয়ে দেই সেটি আমাদের অবজেক্টের যে এজ গুলো রয়েছে সেগুলোকে আরো বেশি লাইটিং করবে। এরপরে যদি আমি ডান পাশে যে আইকনটা রয়েছে আমাদের সার্কুলার যে আইকন XYG লেখা নামের, এটি মূলত আমাদের গিজমো আইকন বলা হয়। আমি যদি এক্সে ক্লিক করি তাহলে আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউতে দেখতে পারবো। আমরা যদি জেডে ক্লিক করি তাহলে আমরা টপ অর্থোগ্রাফিক ভিউতে দেখতে পারবো। আমরা যদি এখানে -Y তে ক্লিক করি তাহলে আমরা ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে দেখতে পারবো। আমরা যদি -Z এ ক্লিক করি তাহলে বটম অর্থোগ্রাফিক ভিউতে দেখতে পারবো। এবং এখানে আমাদের যে একটি গ্রিডের চিহ্ন রয়েছে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা এরপরে আমাদের একটি হাতলের একটি চিহ্ন রয়েছে, এটাকে যদি আমরা মাউস ড্র্যাগ করি তাহলে আমরা আমাদের যে 3D সিনারিওটা রয়েছে সেটিকে আমরা মূলত প্যানিং করতে পারবো। এবং আমাদের উপরে যে প্লাস নামে যে চিহ্নটা রয়েছে এটা মূলত জুম ইন জুম আউট নামে আমরা চিনে থাকি। এটাকে আমরা যদি প্রেস করে ড্র্যাগ করি তাহলে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এবং ক্যামেরা নামে যে অপশনটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করলেই আমরা ক্যামেরা মোডে যেতে পারবো। এরপরে ক্যামেরা মোডে যাওয়ার পরে আমাদের আরেকটি চিহ্ন দেখাচ্ছে লক নামের, তালার একটি চিহ্ন। সেই লকটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমাদের ক্যামেরা মোডটাকে লক করে ফেলছি এবং আমরা 3D ভিউটাকে যে অ্যাঙ্গেলে ঘুরাই না কেন সেই অ্যাঙ্গেল থেকেই এখন আমরা রেন্ডার আউটপুট নিতে পারবো। আজকের ভিডিওটি পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের এই ব্লেন্ডার 4.4টাকে কাস্টমাইজ করা যায়, অর্থাৎ আমাদের যে ইউজার সিনারিওটা রয়েছে এটাকে আমরা কিভাবে কালার চেঞ্জ করতে পারি বা আমাদের যে ওয়ার্ক স্পেস গুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে নিজেদের মতো করে পরিবর্তন করতে পারি এবং কিছু প্রয়োজনীয় যে শর্টকাট কমান্ড গুলো রয়েছে সেগুলো আমরা কুইক ফেভারিটে কিভাবে রাখতে পারি সেটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।